দুর্গাপুর এভিবি হাই স্কুলের ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। এবং আগের ক্লাসের কন্টিনিউয়েশনে আমরা শুরু করছি সেকেন্ড চ্যাপ্টারে তারপর থেকে। আমাদের নেক্সট টপিক হচ্ছে জলবায়ুর পরিবর্তন। দেখো, সৃষ্টির পর পৃথিবী ছিল একটা জ্বলন্ত আগুনের পিণ্ডের মতো। তারপর থেকে নানান সময়ে ধাপে ধাপে, অর্থাৎ কোটি কোটি বছর ধরে ভূপৃষ্ঠের বা পৃথিবীর উপরিভাগ শীতল হতে থাকে এবং পৃথিবীর অভ্যন্তরভাগ এখনও যথেষ্ট উত্তপ্ত। ভূপৃষ্ঠ শীতল হতে হতে তাতে একদা প্রাণের সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়। তো এইভাবে বিভিন্ন সময়ে জলবায়ুর পরিবর্তন হওয়ার ফলে ভূপৃষ্ঠেরও সাথে সাথে কিছু পরিবর্তন হয়, যার ফলে পৃথিবীতে প্রাণ সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে থাকে। এরপর আমরা দেখছি যে পৃথিবীতে পর্যায়ক্রমে এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, তাতে 4টে শীতল যুগ ও 3টে উষ্ণ যুগের সূচনা হচ্ছে বা আসছে বা যাচ্ছে। শীতল যুগ ধরে নিলাম 4টে আমাদের শীতল যুগ। প্রথমে হচ্ছে আমার গুঞ্জ, তারপর হচ্ছে মিন্ডেল, তারপর হচ্ছে রিস, তারপর হচ্ছে উরম। এই 4টে যদি শীতল যুগ হয়, তাহলে আমরা দেখছি যে গুঞ্জ মিন্ডেল অর্থাৎ এই গ্যাপটা 4টে শীতল যুগ, আর এই যে মাঝখানের গ্যাপটা এই 3টে উষ্ণ যুগ। তাহলে গুঞ্জ মিন্ডেল, মিন্ডেল রিস এবং রিস উরম, এই 3টে হচ্ছে উষ্ণ যুগ। এইভাবে যদি আমরা দেখি, তাহলে 4টে শীতল যুগ এবং প্রতি শীতল যুগের মাঝখানে হিসেব মতো সর্বশেষ তুষার যুগ আজ থেকে প্রায় 10,000 বছর আগে বিদায় নিয়েছে। তুষার যুগের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সময় টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকতো। এইরূপ শীতল জলবায়ুর ফলে এই যুগে পৃথিবীর বৃহৎ অংশ বরফের চাদরে ঢাকা পড়ে গিয়েছিল। শুধু তাই নয়, এই সময় ভূমি ও পরিবেশ, এই যে বারবার শীতল যুগ উষ্ণ যুগ আসছে, ভূমি এবং পরিবেশেরও অনেক পরিবর্তন ঘটে। যেমন এই সময় তোমার হিমবাহ উপত্যকার সৃষ্টি হয়, গ্রাবরেখা স্তূপ গড়ে ওঠে, লোয়েস নামক ভূমিরূপের সৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন সাগর, নদী, তাছাড়া হচ্ছে তোমার পর্বত, পাহাড় ইত্যাদির গঠনও ধীরে ধীরে সম্পূর্ণ হতে থাকে এবং ভূমিরূপ মোটামুটি একটা স্থিরতা লাভ করে। অর্থাৎ বর্তমান যুগের মোটামুটি যে ভূমিরূপ, সেটাই মোটামুটি তোমার আজ থেকে 10,000 বছর আগে এই রূপটা কম বেশি রূপ, এই ধরনের রূপ ধারণ করে। পরিযান, নেক্সট আমাদের টপিক হচ্ছে পরিযান। প্লেস্টোসিন যুগে পৃথিবীতে আধুনিক মানুষের পূর্বপুরুষের আবির্ভাব ঘটেছিল বলে আগে আমরা আলোচনা করেছি। পূর্বে আমরা আলোচনা করেছি যে আধুনিক মানুষের পূর্বপুরুষের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে আফ্রিকায়। অর্থাৎ আফ্রিকা থেকে প্রাচীন মানুষের সবথেকে পুরনো নিদর্শন পাওয়া গেছে। তাহলে মনে করতেই পারি যে আফ্রিকায় ছিল মানুষের তোমার বাসস্থান, আদিমতম বাসস্থান। উদ্ভবের অর্থাৎ মানুষের উদ্ভবের পর থেকে দীর্ঘকাল ধরে আফ্রিকার মাটিতে আদিম মানুষের বসবাস ও বিবর্তনের ধারা অব্যাহত রয়েছে। কিন্তু যখন এই শীতল যুগ এবং উষ্ণ যুগের যুগগুলো আসে, অর্থাৎ চারিদিকে শীতল যুগ মানে চারিদিকে বরফে পূর্ণ হয়ে যায়, তখন আফ্রিকা থেকে প্রথম মাইগ্রেশন বা পরিযান শুরু হয়। আফ্রিকা থেকে বিভিন্ন দিকে মানুষ ছড়িয়ে যায়। তখন কোনো জলপথ স্থলপথ নেই, পুরোটাই বরফের চাদরে ঢাকা। ফলে মানুষ নিরাপদ আশ্রয় এবং খাদ্যের সন্ধানে ছড়িয়ে পড়তে থাকে বিভিন্ন জায়গায়। এটা প্রথম পরিযান। এর প্রায় আজ থেকে 1.5-2 লক্ষ বছর আগে তোমার হচ্ছে দ্বিতীয় পরিযান শুরু হয়। এটা ইম্পর্টেন্ট এবং তার পরের পরিযানগুলো ইম্পর্টেন্ট। এই সময়ে আমরা দেখতে পাই যে হোমোসেপিয়েন্স নামে আধুনিক মানুষরা আফ্রিকা থেকে নানান জায়গায় ছড়িয়ে পড়তে থাকে। এরা প্রথমে আরবের পথ ধরে ইউরোপ, পরে ইউরোপ এবং আরবের পথ ধরে এশিয়া, এশিয়া থেকে উত্তর আমেরিকা এবং সেখান থেকে দক্ষিণ আমেরিকা, পরে সেখান থেকে হচ্ছে যে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, এই সব অঞ্চলগুলোতেও মানুষ বসবাস করতে শুরু করে, ছড়িয়ে পড়তে থাকে। পরে যখন উষ্ণ যুগ আসে, বরফ গলে যায়, ফলে নানান জায়গায় জলরাশি জেগে ওঠে, ফলে তারা আর সেই আগের জায়গায় ফিরতে পারেনি, ফলে ওখানেই তারা রয়ে যায়। এইভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় আফ্রিকা থেকে মাইগ্রেটেড হয়ে মানুষ ছড়িয়ে পড়তে থাকে। আদিম মানুষ প্রথম দিকে ছিল খাদ্য সংগ্রহকারী। তারা নানান জায়গায় খাদ্য সংগ্রহ করে বেড়াতো। এই জন্যই তারা
পরিযান বা মাইগ্রেশন হওয়ার এটাই ছিল তাদের অন্যতম কারণ। এরপর তারা মোটামুটি ধীরে ধীরে কৃষিকাজ শেখে এবং কৃষিকাজ শেখার পর তারা কী করলো, নদীকে কেন্দ্র করে বা নদীর আশেপাশের অঞ্চলগুলো যেহেতু উর্বর, মাটি উর্বর সেখানে চাষবাস করতে থাকে। অর্থাৎ খাদ্য সংগ্রহকারী থেকে মানুষ ধীরে ধীরে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয় এবং তার সাথেও তাদের পশুপালন ছিল অন্যতম প্রধান জীবিকা। আমরা জানি যে আদিম মানুষ সর্বপ্রথম কুকুরকে পোষ মানাতে সক্ষম হয়েছিল। যাই হোক, আমরা জানি যে কারণে মানুষ ধীরে ধীরে যে কাজগুলোর জন্য তারা কৃষি পদ্ধতি আবিষ্কার করে, নদীর তীরে বসবাস করতে শুরু করে এবং এইভাবেই তাদের নদীমাতৃক সভ্যতা গড়ে উঠতে থাকে। অর্থাৎ নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছে তাকে বলা হচ্ছে এখানে নদীমাতৃক সভ্যতা। কতগুলো উল্লেখযোগ্য নদীমাতৃক সভ্যতার নাম হলো যে সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতা, নীল নদের তীরে মেসোপটেমিয়া সভ্যতা, ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে মেসোপটেমীয় ও ব্যাবিলনীয় সভ্যতা, ভূমধ্য সাগরের তীরে ইজিয়ান সভ্যতা, ইয়াংসি কিয়াং হোংহা নদীর তীরে চৈনিক সভ্যতা। এখন প্রশ্ন হচ্ছে, কেন নদীর তীরে বা নদীমাতৃক সভ্যতা গড়ে ওঠার কারণ কি? প্রথমত, এক, উর্বর কৃষিজমি; দুই, নদী কাছে হওয়ার জন্য জলসেচের সুবিধা, পশুপালনের সুবিধা, কারণ যে অঞ্চলে চাষ হতো না সেখানে প্রচুর বনাঞ্চল ছিল, সেই বনাঞ্চলগুলিতে জলসেচের সুবিধা, পশুপালনের সুবিধা, পণ্য পরিবহন এবং যাতায়াতের সুবিধা। সর্বোপরি মানুষ খাদ্যের জন্য মাছ শিকার করত নদী থেকে। এছাড়াও নদী থাকার জন্য অতর্কিতে কোনো গোষ্ঠী তাদের ওপর আক্রমণ করতে পারত না। অর্থাৎ নদীর তীরে বসবাস মানে তোমার হচ্ছে যে নিরাপত্তা থাকা, অনুকূল আবহাওয়া এবং পানীয় জলের সুবিধা ইত্যাদি কারণে আদিম মানুষ বা প্রাচীন মানুষরা ধীরে ধীরে নদীর তীরে বসবাস করতে শুরু করে। আমাদের ভারতীয় উপমহাদেশে নদীমাতৃক সভ্যতার সূচনা ঘটে মেহেরগড় থেকে। মেহেরগড় সভ্যতা নব্য প্রস্তর যুগের শেষ দিকে পাথরের উপকরণ ব্যবহারের পাশাপাশি মানুষ তামার ব্যবহারও শুরু করেছিল। সেজন্য মেহেরগড় সভ্যতা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। তবে এই সভ্যতা সুপ্রাচীন গ্রামীণ সংস্কৃতির উন্মেষে হয়েছিল। ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাঁসোয়া জারিচ এবং তোমার পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান রিচার্ড মেডো বেলুচিস্তান ও তার নিকটবর্তী অঞ্চলে খনন কার্য চালান। এর ফলে 1974 খ্রিস্টাব্দে বেলুচিস্তানের পশ্চিমে সিন্ধু উপত্যকার কাচ্চি সমভূমিতে মেহেরগড় সভ্যতার প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়। বেলুচিস্তানের ঝোপ নদীর দক্ষিণ উপত্যকা থেকে সিন্ধু নদের সমগ্র পশ্চিম অংশ পর্যন্ত এই সভ্যতা বিস্তৃত ছিল। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন যে আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 অব্দে বা ঐতিহাসিক যারা পণ্ডিত তারা মনে করেন যে আজ থেকে প্রায় 9000 বছর আগে পাকিস্তানের বালুচিস্তানের মেহেরগড় এলাকায় গ্রাম্য সংস্কৃতি গড়ে উঠেছিল। এই সভ্যতার মোটামুটি 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ অবধি টিকেছিল। রেডিও কার্বন 14 এক পরীক্ষার দ্বারা এই তথ্য উঠে আসে। এই সভ্যতার বেশ কয়েকটি পর্যায় ছিল। এই সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল মেহেরগড়। এছাড়াও তরকাই কেল্লা, সেরিখান তরকাই, কাচ্চি বেগ, মুন্ডিগা, পেরিয়ানো ঘুন্ডাই, রানা ঘুন্ডাই, নুন্দ্রা, কুল্লি, কোটদিজি, গাজীসহ থারো প্রভৃতি অন্যান্য কেন্দ্রগুলি রয়েছে। এই সভ্যতা যেহেতু নব্য প্রস্তর যুগের এবং তামার ব্যবহার মানুষ শুরু করেছিল, অর্থাৎ তাম্রপ্রস্তর যুগের, সেজন্য এখানকার হাতিয়ার এবং অন্যান্য সামগ্রী যেমন কাস্তে, মৃৎপাত্র, শিলনোড়া, জাতা, হামানদিস্তা এগুলো পাথরের ক্ষুদ্র যন্ত্রপাতি দিয়ে তৈরি ছিল। তবে কিছু কিছু জিনিস তামা দিয়েও তারা সদ্য তৈরি করতে শুরু করে। প্রথম দিকে শিকার, পরে পশুপালন তারা করত। এখানকার মানুষ রোদে পোড়ানো সমান মাপের ইট দিয়ে বা মাটি দিয়ে ঘর তৈরি করত। পরের দিকে বিভিন্ন আকারের ইটের ব্যবহার আরও বৃদ্ধি পায়। এখানকার মানুষ তামার ব্যবহার করত। এখান থেকে একটা তামার পুঁতি থেকে অনুমান করা যায় এই সভ্যতার মানুষ তামা গলানোর প্রক্রিয়া আয়ত্ত করেছিল। এই সভ্যতা তৃতীয় পর্যায়ে তামার শিলমোহর আবিষ্কৃত হয়েছে। এছাড়া তামা গলানোর অন্তত 14টি পোড়ামাটির পাত্র পাওয়া গেছে যেগুলিতে তামার অবশিষ্টাংশ লেগেছিল।
মূলত এই সভ্যতার তৃতীয় পর্যায়কে তাম্রপ্রস্তর যুগ হিসেবে চিহ্নিত করা যায়। মেহেরগড় সভ্যতার মৃতদেহ সমাধি দেওয়ার একটা বিশিষ্টতা লক্ষ্য করা যাচ্ছে। মৃতদেহ সমাহিত করার আগে দেহটিকে গেরুয়া মাটি মাখানো হতো। এরা পরলোকে বিশ্বাস করত। তাই মৃতদেহের সাথে শিকার করা পশু, বিভিন্ন হাতিয়ার, অলংকার, নীলকান্তমণি, নীলা প্রভৃতি দামি জিনিসপত্র তার মৃতদেহের সাথে সাজিয়ে রাখতো। তারা মনে করতো পরলোকে এগুলি তাদের কাজে লাগবে। তবে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এদের বিভিন্ন মানুষের সমাধিতে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে সমাজে বৈষম্য ছিল ধনী এবং দরিদ্রের মধ্যে। মেহেরগড় সভ্যতার যোগ ছিল বৈদেশিক নানান সভ্যতার সাথে। এখানকার মৃৎপাত্রের ধরন, নির্মাণ প্রণালী, নীলকান্তমণির ব্যবহার প্রভৃতি দেখে পণ্ডিতরা অনুমান করেন মধ্য এশিয়া, আফগানিস্তান, পারস্য প্রভৃতির সাথে এই সভ্যতার যোগাযোগ ছিল। অধ্যাপক ডক্টর রণবীর চক্রবর্তী মনে করেন যে শঙ্খ ও লাপিস লাজুলি বাইরে থেকে এখানে এসেছে। লাপিস লাজুলি এক ধরনের রত্ন। এই অঞ্চল বা এই সময়ের মানুষের অর্থনৈতিক জীবন প্রথম দিকে ছিল শিকার ও পশুপালন, পরে কৃষি এবং বাণিজ্যেরও বিকাশ ঘটে। এছাড়াও বয়নশিল্প, অন্যান্য শিল্প, বাণিজ্যের এই সভ্যতা ধীরে ধীরে উন্নতি করতে থাকে। তবে এই সভ্যতার শেষের দিকে বাণিজ্যের তোমার পূর্বাভাস বা প্রমাণ পাওয়া গেছে তারা বাণিজ্য করত। এই সভ্যতার চূড়ান্ত বিকাশ লক্ষ্য করা যায় এখানকার চতুর্থ থেকে সপ্তম পর্যায়ে। কিন্তু ধীরে ধীরে এই সভ্যতা যেমন বিকশিত হয়েছিল তেমনি একসময় সভ্যতার তোমার হচ্ছে ধ্বংস হয়ে যায়। মোটামুটি খ্রিস্টপূর্ব 2500 অব্দের কাছাকাছি এই সভ্যতা তোমার ধ্বংস হয়। মেহেরগড় সভ্যতার পর মোটামুটি এই অঞ্চলে কিছুদিন পরে আমরা দেখি যে আরেকটা সভ্যতার বিকাশ গড়ে উঠছে, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। এই সভ্যতা বলতে পারো মেহেরগড় গ্রামীণ সভ্যতার উত্তরসূরি রূপে হরপ্পা বা সিন্ধু নগর সভ্যতার উন্মেষ ঘটেছিল। 1921-22 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতার আবিষ্কারের ফলে ভ্রান্তির অবসান ঘটে। প্রমাণিত হয় বৈদিক সভ্যতারও পূর্বে ভারতে হরপ্পার উন্নত নগর সভ্যতা ছিল। এই সভ্যতা তোমার আবিষ্কার করেছিলেন প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং প্রত্নতত্ত্ববিদ তোমার হচ্ছে দয়ারাম সাহানি। যদিও সেই সময় 1921-22 খ্রিস্টাব্দে ভারতবর্ষ ব্রিটিশদের অধীনে, তাই সেই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যিনি হেড স্যার জন মার্শালের নেতৃত্বে এই দুটো খনন কার্য হয়। স্বাভাবিকভাবেই জন মার্শালের কৃতিত্বটাই বেশি, কিন্তু এই দুজন ভারতীয় দয়ারাম সাহানি এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দুজনের উল্লেখযোগ্য কৃতিত্ব এই দুই সভ্যতা খোঁজের পেছনে আছে। হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য কেন্দ্রগুলো হলো হরপ্পা, মহেঞ্জোদারো, কালীমঙ্গল, রূপর, লোথাল, এছাড়াও কোটদিজি, রাখিগড়ি, চানহুদারো, বনওয়ালি, রোজদি, ধোলাভিরা, আলমগীরপুর প্রভৃতি। আগে এই সভ্যতার নামকরণ করা হয়েছিল সিন্ধু সভ্যতা, কিন্তু দেখা যাচ্ছে যে এই সভ্যতার নামকরণ পরবর্তীকালে করা হয় হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতি। কারণ প্রথম নিদর্শন পাওয়া যায় এই অঞ্চলে, আর দ্বিতীয়ত সবথেকে প্রাচীন ও গুরুত্বপূর্ণ নিদর্শন বা প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো আমরা হরপ্পা থেকেও পেয়েছি। তাই এই সভ্যতার নামকরণ করা হয় হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যের মধ্যে আমরা আসি। মোটামুটি এই সভ্যতার বিকাশকাল হিসেবে অনেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2800 খ্রিস্টপূর্বাব্দকে চিহ্নিত করেছেন, আবার কেউ 2500 খ্রিস্টপূর্বাব্দকে চিহ্নিত করেছেন। মোটামুটি বলা যায় যে সব দিক দিয়ে বিচার করে যে সুমেরীয় সিলমোহরের তারিখ যেখানে 3000 খ্রিস্টপূর্বাব্দের বলে মনে করা হয়, তাই 3000 খ্রিস্টপূর্বাব্দকে হরপ্পা সভ্যতার সূচনাকাল বলে মেনে নেওয়া হয়েছে, কারণ সুমেরীয় সভ্যতার অনেক সিলমোহর এই সময়ে হরপ্পাতে পাওয়া গেছে। আর অবলুপ্তির কাল মোটামুটি 1500 খ্রিস্টপূর্বাব্দকে চিহ্নিত করা হয়েছে। বহিরাগত আর্য জাতির আক্রমণের ফলে এই সভ্যতার পতন ঘটে বলে ঐতিহাসিকরা মনে করেন। মোটামুটি এই হরপ্পা সভ্যতা 1500 তার কেন্দ্রের মধ্যে ছড়িয়েছিল বা নিদর্শন পাওয়া গেছে। বলতে পারো প্রাচীন মিশরীয় সভ্যতার চেয়ে হরপ্পা সভ্যতার আয়তন ছিল অন্তত 20 গুণ বেশি। যাই হোক,
এই সভ্যতার সব কেন্দ্রগুলোতেই কিন্তু নগরকেন্দ্রিক সভ্যতা ছিল না, কোনো কোনো কেন্দ্রে গ্রামীণ সভ্যতারও পরিচয় পাওয়া যায়। হরপ্পা সভ্যতা প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা, কারণ এখানকার ঐতিহাসিক ইতিহাস বা বেশিরভাগ ইতিহাস এখানকার যে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে জেনেছি। যদিও হরপ্পা সভ্যতার লেখ পাওয়া গেছে, তাই পাঠোদ্ধার করা হয়নি, তাই একে আমরা অনেক ক্ষেত্রেই প্রায় ঐতিহাসিক যুগও বলতে পারি। তবে এখনও অবধি প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর নির্ভর করেই হরপ্পার ইতিহাস আমরা জেনেছি। হরপ্পা সভ্যতা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতা নদীমাতৃক সভ্যতা। রাভি, ঘরঘরা, শতদ্রু, ভোগাবরী ছাড়াও বিভিন্ন শাখা নদী উপনদীর অববাহিকায় সভ্যতা প্রসার ঘটেছিল। এজন্য হরপ্পা সভ্যতাকে বলা হয় নদীমাতৃক সভ্যতা। হরপ্পা সভ্যতা ছিল একটি সুপ্রাচীন নগরকেন্দ্রিক সভ্যতা। নাগরিকদের রুচিবোধ, কর্মপ্রচেষ্টা, দক্ষতার দ্বারা এই সভ্যতা এক উন্নত নগর সভ্যতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিল। এখানে চওড়া রাস্তাঘাট, ভূগর্ভস্থ পয়ঃপ্রণালী, পরিকল্পিত ঘরবাড়ি, স্নানাগার, শস্যাগার এবং নাগরিকদের স্বাস্থ্য সচেতনতা, আধুনিক রুচিবোধ, নগরের সুরক্ষা, পরিচ্ছন্নতা প্রভৃতি বিষয়গুলি নগরিক সভ্যতার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। ঐতিহাসিকরা অনুমান করেন সম্ভবত হরপ্পা সভ্যতার প্রধান নগরগুলিতে রাতে গ্যাসের আলো জ্বলত। এই সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র চান হুদারোতে খনন কার্য চলিয়ে এমন কিছু তথ্য পাওয়া গেছে যার ভিত্তিতে কোনো পণ্ডিত অনুমান করেন যে এই সভ্যতায় মেয়েরা আধুনিক যুগের মেয়েদের মতো লিপস্টিক, নেল পালিশ, ভ্যানিটি ব্যাগ জাতীয় সামগ্রীর ব্যবহার জানত। তবে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে এই সভ্যতার মানুষ আধুনিক মানসিকতার পরিচয় দেন। হরপ্পা সভ্যতার আমরা যদি নগর পরিকল্পনা দেখি তাহলে খুব আশ্চর্য হতে হয়। যেমন জীবনযাত্রা সাদৃশ্য, এখানের নগর পরিকল্পনার তার গঠন রীতি, জীবনযাত্রার প্রণালী প্রভৃতির মধ্যে যথেষ্ট সাদৃশ্য দেখা যায় হরপ্পার সভ্যতার বিভিন্ন নগরের মধ্যে, যারা নগরকেন্দ্রিক সেই সভ্যতাগুলোর বা কেন্দ্রগুলোর মধ্যে। রাস্তাঘাটের নকশা, ঘরবাড়ি, অট্টালিকা, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি নজর, ওজন ও মাপ ব্যবস্থা মোটামুটি পুরো সভ্যতায় প্রায় একই রকম ছিল। রাস্তাঘাট 9 থেকে 34 ফুট পর্যন্ত চওড়া ছিল। রাস্তা নির্মাণে চুন, সুরকি, পাথর ব্যবহার করা হতো। রাস্তার দুপাশে বাঁধানো ফুটপাথ, ডাস্টবিন ও আলোর ব্যবস্থা ছিল। ঘরবাড়িগুলি সাধারণত আগুনে পোড়ানো ইটে তৈরি করা হতো, কোনো কোনো ক্ষেত্রে রোদে শুকানো ইটের ব্যবহার করা হয়। বাড়িগুলি প্রাচীর বেষ্টিত থাকতো। বাড়িগুলির রাস্তার দিকে কোনো দরজা জানলা থাকতো না, ফলে দিনের বেলায় আলোর অভাব হতো। প্রতিটি বাড়িতে রান্নাঘর, শোয়ার ঘর, স্নান ঘর, উঠান, কুয়ো প্রভৃতি থাকতো, ফলে অসংখ্য দ্বিতল বাড়ি ছিল। শহরে অসংখ্য দ্বিতল বাড়ি ছিল। মনে করা হয় আয়তাকার উঁচু স্থানের বাড়িগুলিতে নগরের প্রভাবশালী ধনী ব্যক্তিরা এবং নিচু স্থানের বাড়িগুলিতে সাধারণ মানুষ বসবাস করত। এখানে একটি স্নানাগার মহেঞ্জোদারোতে আবিষ্কৃত হয়েছে, যার জলাশয়টি 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া, 8 ফুট গভীর ছিল। মনে করা হয় গ্রীষ্ম শীতকালে প্রয়োজন অনুসারে এখানে ঠান্ডা গরম জলের ব্যবস্থা করা যেত। জলাশয়ের এক পাশে ছোট ছোট ঘর ছিল, সম্ভবত স্নানের পর পোশাক পরিবর্তনের উদ্দেশ্যে এগুলি ব্যবহার করা হতো। হরপ্পা সহ বেশ কয়েকটি শহরে শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে। 200 ইন্টু 150 বর্গফুট উঁচু একটি ভিত্তির ওপর এই শস্যাগার অবস্থিত ছিল। মনে করা হচ্ছে যে বর্তমান রাষ্ট্রীয় ব্যাংকের সাথে এই শস্যাগারের তুলনা করেছেন ঐতিহাসিক ব্যাসাম। আপৎকালীন সময়ের জন্য খাদ্যশস্য মজুত রাখা হতো। 5ম শতকের আগে পৃথিবীর অন্য কোথাও এত বড় শস্যাগারের নিদর্শন মেলেনি বলে স্যার মার্টিমার হুইলার মনে করেন। মহেঞ্জোদারো 40 ফুট উঁচু একটি ঢিপির উপর একটি দুর্গের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। এতে মনে করা হয় সুরক্ষার দিক দিয়ে বা নিরাপত্তার জন্য নগর দুর্গ গড়ে তোলা হতো। এছাড়াও রাস্তার দুধারে বর্তমান কালের মতো উন্নত পয়ঃপ্রণালী ছিল, ডাস্টবিন ছিল, ম্যানহোল, পয়ঃপ্রণালী ঢাকা যাওয়ার জন্য ম্যানহোলের ব্যবস্থা ছিল প্রভৃতি জিনিস হরপ্পার নগর সভ্যতাকে আধুনিক যুগের নগর সভ্যতার সাথে রীতিমতো তুলনীয় করে তোলে। মনে রাখতে হবে এই সভ্যতা গড়ে উঠেছিল আজ থেকে প্রায় 4000 বছর আগে। তো সেই সময়ের নগর সভ্যতা আজ প্রায় 4000 বছর পরের সভ্যতার যে আধুনিক নগর, তার সাথে কিন্তু তার তুলনা
রীতিমতো আধুনিকতার পরিচয় দেয় হরপ্পার সভ্যতার নাগরিক যে সভ্যতা গড়েছিল তার গঠন রীতিকে। হরপ্পা সভ্যতার রাজনৈতিক জীবন। হরপ্পা সভ্যতার রাজনৈতিক জীবন সম্পর্কে যদি আমরা দেখতে পাই, মোটামুটি একটা জিনিস তো পরিষ্কার বোঝা যাচ্ছে, এখানে একটা কেন্দ্রীয় শাসন ছিল। নাহলে পুরো সভ্যতা জুড়ে এতগুলো প্রায় ১,৫০০ কেন্দ্র, সেখানে প্রায় শাসন নিয়মকানুন, লিপি, মুদ্রার ব্যবহার বা মাপ বা ওজনের ব্যবস্থা মোটামুটি একই রকম, যদিও লিপিগুলি আজও অবধি পাঠোদ্ধার করা যায়নি। কেউ কেউ বলেন এখানকার উদার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, কেউ কেউ মনে করেন এখানে গিল্ড বা বণিক সংঘ এখানকার প্রশাসন পরিচালনা করত। তবে মার্টিমার হুইলার মনে করেন হরপ্পা সমাজে সম্ভবত পুরোহিত রাজার শাসন প্রতিষ্ঠিত ছিল। পুরোহিত রাজা দৈব অধিকার ঘোষণা করে তার স্বৈরাচারী শাসন চালু রাখতেন। মহেঞ্জোদারোতে এক পুরুষ মূর্তি আবিষ্কৃত হয়েছে, যার মাথায় ফেট্টি বাঁধা, মুখমণ্ডল দাড়িতে ঢাকা। অনেকে মূর্তিটিকে পুরোহিত রাজার প্রতীক বলে মনে করেন। তবে বিভিন্ন পণ্ডিত মনে করেন যে হরপ্পা সভ্যতার কেন্দ্রীভূত পৌর শাসন ব্যবস্থার অস্তিত্ব ছিল। বিভিন্ন শহরের সাদৃশ্য, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা প্রভৃতি দেখে এই মতে তারা এসছেন। ঐতিহাসিক স্টুয়ার্ট পিগট মনে করেন সিন্ধু সভ্যতার মতো বহুদূর বিস্তৃত সভ্যতার পরিচালনার জন্য হয়তো হরপ্পা মহেঞ্জোদারোতে দুটি রাজধানী বা শাসন কেন্দ্র ছিল, কিন্তু রাজা বা শাসক হয়তো একজনই ছিলেন। হরপ্পা সভ্যতার সামাজিক জীবন। একটা বিষয় পরিষ্কার যে হরপ্পা সভ্যতাতেও আমরা যে নগর পরিকল্পনা দেখেছি সেখান থেকে যে বিষয়গুলো উঠে এসেছে, যে এখানেও শ্রেণী বৈষম্য ছিল। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ৩ শ্রেণীর মধ্যে বৈষম্য ছিল। নগরের অভ্যন্তরে যে বাড়িঘরগুলির আমরা প্রকাশ পাই বা বিবরণ পাই, তাতে উচ্চবর্ণ এবং উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের বাস ছিল। এবং নগরের বাইরে যে খুপড়ি খুপড়ি ছোট ছোট ঘরগুলি আমরা দেখতে পাই, সেগুলি সাধারণত দরিদ্র বা নিম্নবিত্ত মানুষের বাস। অনেকে অবশ্য বলেন যে এখানকার যে জমি জমাগুলো চাষ হতো, দুর্গের শাসকরা শহরের চারপাশে জমি আবাদকারী কৃষকদের প্রায় ভূমিদাসে পরিণত করেছিলেন এবং তারা ওই নগরদের বাইরে ছোট ছোট ঘরগুলিতে থাকতেন। হরপ্পা সভ্যতা মূলত ছিল কৃষি নির্ভর। শহরগুলির চারিদিকের গ্রামাঞ্চলে কৃষি জমিতে চাষবাস হতো। আমিষ নিরামিষ ২ প্রকারই খাদ্য হতো। গম, যব ছিল প্রধান খাদ্য। এছাড়া ভাত, ফলমূল, মটর, রাই, খেজুর, বাদাম, শাকসবজি, দুধ ছাড়াও আমিষ খাদ্যের মধ্যে মাছ, ডিম, মুরগি, গরু, ভেড়া এবং অন্যান্য পাখির মাংস ইত্যাদিও ছিল। এখানকার মানুষ গরু, ভেড়া, ছাগল, মহিষ, উট, শূকর প্রভৃতি গৃহপালিত পশু, সম্ভবত মহিষ ও ষাঁড়কে চাষের কাজে লাগানো হতো। তবে ঘোড়াকে তারা পোষ মানাতে পেরেছিল কিনা সে বিষয়ে সংশয় আছে। এছাড়া বাঘ, হাতি, বাইসন, গন্ডার, ভল্লুক, খরগোশ প্রভৃতি পশুর সাথে তাদের পরিচয় ছিল। এখানকার মানুষ বা অধিবাসীরা যে পোশাক পরিধান করত তা মূলত সুতি বা পশমের ছিল। দেহের ঊর্ধ্বাংশ এবং নিম্নাংশের জন্য তারা ২ খণ্ড বস্ত্র ব্যবহার করত। স্ত্রী পুরুষ উভয়ে লম্বা চুল রাখত এবং উভয়েই গয়নার ব্যবহার করত। হার, বালা, দুল পুরুষরা এগুলো পরত। নারীরা নানান ধরনের খোপা বাঁধত। তারা সোনা, রূপা ও দামি পাথরের বিভিন্ন অলংকার ব্যবহার করত। অলংকারের মধ্যে ছিল কানের দুল, চুড়ি, আংটি, নথ, কোমরবন্ধ, মালা, পায়ের মল প্রভৃতি। এছাড়াও সুরমা বা সুগন্ধি ও নানান ধরনের প্রসাধন সামগ্রী ব্যবহারের চলও এই সময় আমরা দেখতে পাই। গৃহস্থালির সাজ সরঞ্জামের মধ্যে বাসনপত্র যেমন থালা, বাটি, জগ, আয়না, চিরুনি, কাঁচি এগুলো ছাড়াও খুর, চেয়ার, টুল, খাট, মাদুর এগুলো আমরা দেখতে পাই। অস্ত্রশস্ত্রের মধ্যে কুঠার, বর্ষা, তীর, ধনুক এগুলো আমরা দেখতে পাই, যা পাথর, তামা এবং ব্রোঞ্জ দিয়ে নির্মিত ছিল। শিশুদের জন্য নানান ধরনের খেলনা, পুতুল মূর্তি, ঝুমঝুমি ইত্যাদিও যেমন দেখা যায়, তেমনি সাধারণ মানুষ তাদের আমোদ প্রমোদের জন্য নৃত্যগীত, পাশা খেলা, ষাঁড়ের লড়াই, রথ চালনা, মাছ ধরা, শিকার ইত্যাদির করত। এছাড়া কিছু অর্ধনগ্ন নারী মূর্তিগুলির শিল্পিক দেহভঙ্গিমা লক্ষ্য করে ঐতিহাসিক ব্যাসাম ও মার্টিমার হুইলার মন্তব্য করেছেন,
সমাজে দেবদাসী প্রথা এবং নৃত্যগীতের প্রচলন যথেষ্ট চিত্তাকর্ষক ছিল। সিন্ধু উপত্যকায় তামা, ব্রোঞ্জ ও পোড়ামাটির অন্তত 2000 সিল পাওয়া গেছে। এ থেকে মনে করা হয় ব্যবসা বাণিজ্যের জন্য এগুলি তৈরি করা হতো। হরপ্পার শিলমোহর সুসা ও মেসোপটেমিয়ার বিভিন্ন নগরে আবিষ্কৃত হওয়ায় এবং সেগুলিতে অঙ্কিত জীবজন্তু ও জলযানের চিত্র দেখে অনুমান করা যায় সিন্ধুবাসী এইসব জীবজন্তু ও জলযানের সাথে পরিচিত ছিল। সিন্ধু উপত্যকায় যে শিলমোহরগুলি আমরা পেয়েছি তাতে চিত্রলিপি উৎকীর্ণ ছিল, যা সিন্ধু লিপি নামে পরিচিত। প্রাচীন সুমেরীয় হায়ারোগ্লিফিক লিপির মতো এগুলি দেখতে। 270টি অক্ষর এখনও অবধি আবিষ্কৃত হয়েছে, যা আজ পর্যন্ত পাঠোদ্ধার হয়নি। পাঠোদ্ধার হলে সম্ভবত হরপ্পা সভ্যতার বহু অজানা ইতিহাস আমাদের সামনে আবার উঠে আসবে। সমাজে নারীর স্থান ছিল বিশেষ সম্মানজন্য, কারণ হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তবে মেয়েরা এখানে যথেষ্ট স্বাধীনতা ভোগ করত। সিন্ধু সভ্যতায় সমাজে প্রাপ্ত নারী মূর্তিগুলির কোনোটির কিছু বিশেষ বৈশিষ্ট্য সেই সমাজে নারী জাতির সম্মান ও প্রতিপত্তির প্রমাণও দেয়। এই সময়ের মানুষ যে অর্থনৈতিক জীবন, মূলত তাদের জীবিকা হিসেবে কৃষিকাজ, পশুপালন ছিল। শিল্প হিসেবে যেমন বয়ন শিল্প, ধাতু শিল্প, মৃৎশিল্প, প্রস্তর শিল্প উল্লেখযোগ্য ছিল। এছাড়াও ব্যবসা বাণিজ্য তারা করতো। এখানকার বণিকদের বলা হতো পণি। তারা স্থল ও জলপথে আভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় প্রকার বাণিজ্যের সাথে যুক্ত থাকতো। তারা মিশর, সুমের, ব্যাবিলন, পারস্য, মেসোপটেমিয়া প্রভৃতি নানান জায়গার সাথে আন্তর্জাতিক বাণিজ্য চালাতো। সেই সব অঞ্চলের শিলমোহর এবং হরপ্পার শিলমোহর এইসব জায়গাতে পাওয়া যাওয়ার ফলে এই মতামত আরও পরিষ্কার হয়। কিছু কিছু বণিক পরিবার ছিল যাদের পৃথক শিলমোহরও আমরা দেখতে পেয়েছি। হরপ্পা সভ্যতায় প্রাপ্ত কিছু শিলমোহরে নৌকা, জাহাজ, মাস্তুল, নোঙর, মাঝি প্রভৃতির ছবি থেকে তখনকার মানুষের সামুদ্রিক কার্যকলাপের ইঙ্গিত মেলে। তবে হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র লোথাল, গুজরাটে যার অবস্থান, সেই লোথাল ছিল সিন্ধু সভ্যতার সমুদ্র বন্দর। লোথালে খনন কার্যের ফলে এই প্রমাণ পাওয়া গেছে। হরপ্পা সভ্যতায় সুতি বস্ত্র, খাদ্যশস্য, ময়ূর, হাতির দাঁতের সামগ্রী, নীলকান্তমণি, অন্যান্য মণিমুক্তা এইসব পণ্যের রপ্তানি করা হতো অন্যান্য জায়গায়। এবং বাইরে থেকে দেবদারু কাঠ, সোনা, তামা, সীসা, চুনাপাথর, জেড পাথর, রূপা এইসবও আমদানি করা হতো। তবে সেই সময় মুদ্রা ব্যবস্থার প্রচলন না থাকায় বিনিময় প্রথার মাধ্যমে আমদানি রপ্তানির কাজ চলত। হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন। মাটি খুঁড়ে যেসব মূর্তি ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা পেয়েছি তার উপর ভিত্তি করে পণ্ডিতগণ হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের প্রতি আলোকপাত করার চেষ্টা করেছেন। যেমন মন্দির। হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষে প্রাপ্ত কয়েকটি অট্টালিকা দেখে একে মন্দির বলে অভিমত দিয়েছেন অনেকে। তবে এখানে মন্দির সম্পর্কে নিশ্চিত কোনো প্রমাণ বা তথ্য কিন্তু পাওয়া যায় না। অবশ্য এই সভ্যতায় হলঘর বা উপাসনা কক্ষ বা স্নানাগারকে পবিত্র স্থান মনে করা হতো বলে অনেকে মত প্রকাশ করেন। পণ্ডিতদের মতে হরপ্পা সভ্যতার অধিবাসীরা বিভিন্ন প্রাকৃতিক শক্তির পুজো করত। এর মধ্যে টোটেম বা প্রতীক পূজার প্রচলন ছিল। হরপ্পা সভ্যতায় বিভিন্ন মূর্তি পূজার প্রচলন ছিল বলে কেউ কেউ মনে করেন, কারণ যে নারী মূর্তিগুলি পাওয়া গেছে সেগুলিকে দেবী জ্ঞানে পুজো করা হতো বলে অনেকে মনে করেন। সিন্ধুর একটি শিলমোহরে এমন এক দেবমূর্তি পাওয়া গেছে যার 3টি মুখ এবং মাথায় 2টি শিং আছে। তিনি যোগীর আসনে বসে আছেন। তাকে 5টি পশু বেষ্টন করে আছে। স্যার জন মার্শাল একে পশুপতি শিবের মূর্তি বা আদি শিবের মূর্তি বলে উল্লেখ করেছেন। তবে একটি শিলে এমনও মূর্তি দেখা যায় যার অর্ধেকটা নর, অর্ধেকটা বৃষ বা ষাঁড়। ঐতিহাসিকগণ এর সঙ্গে সুমেরীয় মূর্তি সাদৃশ্য খুঁজে পেয়েছেন, যা দুই সভ্যতার ঐক্যের প্রমাণ দেয়। সাধারণত হরপ্পাবাসীরা পশুর উপাসনা যেমন ষাঁড়, হাতি, হরিণ, মহিষ, গন্ডার, বাঘ পুজো করত। কোথাও কোথাও আবার সাপের ফোনা থেকে এই নাগ পূজার প্রচলনের অনুমান করা হয়। তবে মূলত তারা পিপ্পলি বৃক্ষ, জল, আগুন, নদীকে দেবতাগানে পুজো করত। কোনো কোনো শিলে স্বস্তিকা চিহ্ন, চক্র চিহ্ন, সূর্য উপাসনার কথা মনে করিয়ে দেয়। সিন্ধুর বাসিন্দারা ভূত, প্রেত ইত্যাদি অশুভ শক্তিতে বিশ্বাসী ছিল বলেও মনে করা হয়, কেননা ধ্বংসাবশেষে কিছু কবচ ও মাদুলিও পাওয়া গেছে। হরপ্পা সমাজে মৃতদেহ কবর দেওয়ার রীতিতে পার্থক্য লক্ষ্য করে অনেকে মনে করেন যে সম্ভবত বিভিন্ন ধরনের অন্ত্যেষ্টিক্রিয়া প্রচলিত ছিল।
কোনো কোনো ক্ষেত্রে মৃতদেহ কবর দেওয়ার সময় তার সঙ্গে মৃতের ব্যবহার্য সামগ্রী রাখা থাকতো। মহেঞ্জোদারো যেমন 30টি কবর পাওয়া গেছে। কোনো কোনো কবরে কোনো দ্রব্য সামগ্রী দেওয়া হতো না। আবার কোনো কোনো ক্ষেত্রে মৃতদেহ আগে দাহ করে তার ভস্ম কবর দেওয়া হতো। মৃতদেহ সাধারণত উত্তর দক্ষিণে শায়িত হতো। সিন্ধু সভ্যতায় মৃতদেহ কবর দেওয়ার রীতি থেকে ঐতিহাসিকরা অনেকে অনুমান করেন যে এই সভ্যতার মানুষ নিশ্চয়ই পরলোকে বিশ্বাস করত। এজন্য মৃতদেহগুলি কবর দেওয়া হতো এবং মৃতের সঙ্গে তার ব্যবহার্য সামগ্রী দিয়ে দেওয়া হতো। প্রাচীন মিশরীয় বা মেসোপটেমীয় সভ্যতার মতোই সিন্ধু সভ্যতাও ধর্মকে ভিত্তি করে বিকশিত হয়েছিল বলে ঐতিহাসিক ব্যাসাম মনে করেন। অপরদিকে মার্টিমার হুইলার মনে করেন যে এই সভ্যতা একটি ধর্মনিরপেক্ষ শাসন প্রণালী চালু ছিল। যাই হোক না কেন, এই সভ্যতায় যে ধর্ম একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সে সম্পর্কে অধিকাংশ ঐতিহাসিক ঐকমত পোষণ করেন। ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা আমাদের সিন্ধু সভ্যতা পর্যন্ত দ্বিতীয় চ্যাপ্টারের সেকেন্ড যে ফেজ সেটা শেষ হলো। এর পরের যে ভিডিওটা আমরা আপলোড করব বা যেটা আলোচনা করব সেটা সুমেরীয় এবং মিশরীয় সভ্যতা সম্পর্কে, এবং এটাই হবে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের শেষ আলোচনার বিষয়। তোমাদের আগেও যা বলেছি এখনও তা রিপিট করছি আবার, অবশ্যই বই খুঁটিয়ে পড়বে এবং সমস্ত অবজেক্টিভ কোশ্চেন এবং বড় কোশ্চেন তোমরা সেগুলো নোট করে রাখবে এবং অবজেক্টিভগুলো করে রাখবে। যেদিন আমাদের স্কুল খুলবে সেদিন তোমরা সেগুলো আমাকে বা রাজীব স্যারকে দিয়ে চেক করিয়ে নিতে পারো। তার জন্য তোমরা আগাম প্রস্তুত থেকো। ভালো থাকবে, সুস্থ থাকবে।